জিও ওয়ার্ল্ড টেক চ্যানেলের তরফ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের শক্তি সম্পদ সম্পর্কে। এর আগে বলে রাখি যে ভারতের যে উন্নতি বা পৃথিবীর যে কোনো দেশের যে উন্নতি, সেই উন্নতির পিছনে এই শক্তি সম্পদের বিশেষ ভূমিকা রয়েছে। অর্থাৎ এই শক্তি সম্পদের ভূমিকা ছাড়া বা এই শক্তি সম্পদ ছাড়া কিন্তু এই উন্নতি এতটা সম্ভব হতো না। আমাদের যে গৃহস্থলীর কাজ, পরিবহন ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবায়, কৃষিক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখব এই শক্তি সম্পদের বিশেষ ভূমিকা রয়েছে। চলো তাহলে আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। তাহলে শক্তি সম্পদ কী? শক্তি সম্পদ আলোচনার আগে আমাদেরকে জানতে হবে শক্তি কাকে বলে। তাহলে কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। তাহলে শক্তি সম্পদ কি? না তো কোনো সম্পদের এই শক্তিকে কাজে লাগিয়ে মানুষের বিভিন্ন রকমের চাহিদা পূরণ করা সম্ভব হলে তখন তাকে শক্তি সম্পদ বলে। তাহলে শক্তি অর্থাৎ কোনো সম্পদের এই শক্তিকে কাজে লাগিয়ে মানুষের বিভিন্ন রকমের চাহিদাকে পূরণ করা সম্ভব হলে তখন তাকে শক্তি সম্পদ বলে। যেমন কয়লার মধ্যে যে পুড়িয়ে যে তাপ উৎপন্ন হয়েছে, সেটা থেকে আমরা যে তাপ বিদ্যুৎ পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে মানুষের বিভিন্ন রকমের চাহিদা পূরণ করা হচ্ছে। যেমন টিউবলাইট জ্বালানো, পাখা জ্বালানো, শিল্পক্ষেত্রে, পরিবহন ক্ষেত্রে, আমরা সব ক্ষেত্রেই এই তাপবিদ্যুৎ শক্তি ব্যবহার করছি। তাহলে মানুষের এই চাহিদাগুলো পূরণ করা হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি শক্তি সম্পদ। শক্তির উৎস অনুযায়ী শ্রেণীবিভাগ। তার আগে বলি যে আমাদের যে বর্তমান সমাজ, সেই বর্তমান সমাজ কিন্তু এই বিদ্যুতের উপর অত্যন্তভাবে নির্ভরশীল। তাই এই বর্তমান যুগকে বলা হয় বিদ্যুৎ যুগ। বর্তমান যুগকে বলা হয় বিদ্যুৎ যুগ, কারণ হচ্ছে বিদ্যুতের উপর অত্যন্তভাবে নির্ভরশীল। তাহলে কোনো দেশের শক্তি সম্পদ বলতে সাধারণত বিদ্যুৎ শক্তিকেই বোঝানো হয়ে থাকে। চলো তাহলে শক্তির উৎসের শ্রেণীবিভাগটা আলোচনা করব। আমরা যদি দেখি তাহলে শক্তির উৎসকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে পারবো। সেই শ্রেণীটা কি? একটা হচ্ছে প্রচলিত শক্তি সম্পদ, ও আর একটি হচ্ছে 2 নম্বর হচ্ছে অপ্রচলিত শক্তি সম্পদ। তাহলে প্রথমে আমরা আলোচনা করব যে প্রচলিত শক্তি কি বা কাকে বলে এবং এর সুবিধা এবং অসুবিধা। চলো তাহলে প্রচলিত শক্তি কাকে বলে? যে শক্তি সম্পদগুলি মানুষের কাছে জনপ্রিয় এবং এর ব্যবহার মানুষের কাছে বহুল প্রচলিত, সেই শক্তিগুলোকেই বলা হয় প্রচলিত শক্তি। তাহলে আমরা এখানে দুটি ওয়ার্ড পেলাম সাধারণত, একটা হচ্ছে জনপ্রিয় আর হচ্ছে ব্যবহার বহুল প্রচলিত। অর্থাৎ এর ব্যবহার সকলেই মোটামুটি জানে, অর্থাৎ প্রত্যেকটা দেশই। তাহলে এটার ব্যবহার কি রয়েছে? মানুষের কাছে জনপ্রিয়তা রয়েছে এবং প্রত্যেকেই এগুলো বেশি ব্যবহার করে থাকে, যেগুলো হচ্ছে প্রচলিত। তাহলে এই শক্তি সম্পদগুলোকে বলা হয় প্রচলিত শক্তি সম্পদ। তাহলে উদাহরণ কি কি? উদাহরণ হচ্ছে, দেখো আমরা দেখতে পাবো কি তাপবিদ্যুৎ, কয়লা, খনিজ তেলকে পুড়িয়ে থেকে আমরা যে তাপ পাচ্ছি, যে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে, সেটা হচ্ছে তাপবিদ্যুৎ। তারপরে কি জলবিদ্যুৎ। রিসেন্ট আর একটি হয়েছে, সেটা হচ্ছে পারমাণবিক শক্তি।
পারমাণবিক শক্তি। ঠিক আছে, এগুলো হলো এর উদাহরণ। তাহলে এর কিছু ব্যবহারের সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধা রয়েছে, সেই সুবিধা এবং অসুবিধাগুলোই আলোচনা করব। তাহলে প্রচলিত শক্তির সুবিধা কী? তাহলে দেখো, প্রথমেই আমরা দেখতে পাবো কি সহজতর উৎপাদন প্রক্রিয়া। অর্থাৎ এই প্রচলিত শক্তি উৎপাদন করার জন্যে বিশেষ কোনো জটিলতর বা উন্নত কোনো প্রযুক্তি ছাড়াই এই শক্তি উৎপাদন সম্ভব। তাহলে আমরা এটা প্রথম পেয়ে গেলাম যে তাহলে সহজতর প্রক্রিয়ায় উৎপাদন প্রক্রিয়া একটা সহজ পদ্ধতিতে এটা উৎপাদন করা হয়। তাহলে দেখো দ্বিতীয় কি, এর উৎপাদন ব্যয় আমরা দেখব প্রচলিত শক্তির তুলনায় তুলনামূলক অপ্রচলিত শক্তির তুলনায় কম। যদি আমাদের প্রচুর বিদ্যুৎ শক্তির চাহিদা শিল্পক্ষেত্রে, পরিবহন ক্ষেত্র, ঠিক আছে, তারপরে স্বাস্থ্য পরিষেবায়, গৃহস্থলীর কাজে যে প্রচুর সে শক্তির চাহিদা রয়েছে, সেই শক্তির চাহিদাকে পূরণ করতে পারে একমাত্র আমাদের প্রচলিত শক্তি। তাহলে প্রচুর শক্তি উৎপাদন সম্ভব। এটা গচ্ছিত প্রকৃতির হওয়ায় মানুষের প্রচুর চাহিদা, তাহলে তারা শত ব্যবহার করে তারা বেশি পরিমাণে উৎপাদন করতে পারে। তাহলে অনেক একসঙ্গে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা সম্ভব। তবে কোনো স্থানে যদি এই শক্তি সম্পদগুলো না থাকে, তাহলে এই শক্তি সম্পদকে আমদানি করে সেই শক্তি উৎপাদন করা সম্ভব। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কি স্থানান্তরযোগ্য প্রচলিত শক্তি হচ্ছে স্থানান্তরযোগ্য। তার আগে বলে রাখি, তাহলে জলবিদ্যুৎ এটা কিন্তু স্থানান্তরযোগ্য নয়। প্রকৃতি নির্ভরতা কম। আমরা দেখি অপ্রচলিত যে শক্তিগুলো রয়েছে, পরে ক্লাসে আলোচনা করব তখন। তার আগে বলে সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, এই শক্তিগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি, যেগুলো প্রকৃতির উপরে একেবারে নির্ভরশীল। সরাসরি যদি প্রকৃতির মেঘছায়া বা ঝড় বৃষ্টি এগুলোর উপরে প্রভাব পড়ে অপ্রচলিত শক্তির উপর, কিন্তু এই ঝড় বৃষ্টি, মেঘছায়া, রাত বা দিন এগুলোর উপরে কিন্তু এই প্রচলিত শক্তির উপর কোনো প্রভাব পড়ে না। দিনরাত এরা উৎপাদন করতে পারে, এটার মাধ্যমে শক্তি উৎপাদন করা সম্ভব। তাহলে এগুলো কি গেল, আমাদের সুবিধা পেলাম। ঠিক আছে, তাহলে দেখো প্রথম সুবিধা কি, সহজতর উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন ব্যয় কম, প্রচুর শক্তি একসঙ্গে উৎপাদন করা সম্ভব, স্থানান্তরযোগ্য, এক স্থান থেকে অন্য স্থানে আমদানি করে বা আমদানি করে সেটা উৎপাদন করা সম্ভব, প্রকৃতির উপর নির্ভরতা কম, ঝড় বৃষ্টি বা বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে সেগুলোর উপর ততটা নির্ভরশীল নয় যতটা প্রচলিত শক্তি সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। এবার এই সম্পদের কিছু অসুবিধা রয়েছে। দেখো, এর ভাণ্ডার কি সীমিত। অর্থাৎ আমরা যে সম্পদগুলো ব্যবহার করছি, যে এই প্রচলিত শক্তি সম্পদগুলো, যেমন তাপবিদ্যুৎ, কয়লা, খনিজ তেল থেকে, পারমাণবিক শক্তি, ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ থেকে, তাহলে এই শক্তির ভাণ্ডারগুলো কি না, তো হচ্ছে গচ্ছিত প্রকৃতির। এগুলো আমরা ব্যবহার করতে করতে একসময় কি হয়ে যাচ্ছে, একসময় শেষ হয়ে যাবে। তাহলে এর ভাণ্ডার সীমিত, অর্থাৎ এগুলো একসময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা কি সম্ভাবনা কি একসময় শেষ হবেই। তাহলে এর ভাণ্ডার কি সীমিত। দেখো, পরিবেশ দূষণ। তো এই সম্পদ যখন আমরা ব্যবহার করছি বা শক্তি উৎপাদন করার সময়, তাপবিদ্যুৎ চুল্লি থেকে দেখব কি প্রচুর ধোঁয়া বেরোচ্ছে, ছাই বেরোচ্ছে, তেজস্ক্রিয় পারমাণবিক যে শক্তি কেন্দ্র রয়েছে সেখানেও কি হয়, যে তেজস্ক্রিয় যে বর্জ্য পদার্থগুলো, সেই বর্জ্য পদার্থগুলো পরিবেশকে দূষিত করে। তাহলে আমরা দেখতে পাবো প্রচলিত শক্তি থেকে পরিবেশ বিভিন্নভাবে দূষিত হয়, কিন্তু জলবিদ্যুৎ দ্বারা পরিবেশ ততটা দূষিত হয় না। তারপরে দেখো আঞ্চলিক বৈষম্য। আঞ্চলিক বৈষম্য কি, আমাদের কয়লা সব জায়গায় নেই, কিছু কিছু অঞ্চলে, বিশেষ অঞ্চলে পাওয়া যায়। খনিজ তেল সেরকম কিছু কিছু জায়গাতে পাওয়া যায়। ইউরেনিয়াম সেই রকম
কয়েকটি মাত্র স্থানে পাওয়া যায়, তাহলে সব জায়গাতে পাওয়া যায় না। ফলে এই যে শক্তি উৎপাদন করা সম্ভব হয় না সব জায়গাতে। তাহলে কি হচ্ছে, আমরা দেখতে পাবো এই যে আঞ্চলিক একটা বৈষম্যের সৃষ্টি হয়ে থাকে। কোথাও বেশি উৎপন্ন হচ্ছে, কোথাও আমদানি করে কম উৎপন্ন করা হচ্ছে। তাহলে ভারতের বিভিন্ন অঞ্চলে একটা আঞ্চলিক বৈষম্যের সৃষ্টি হয়। তারপরে দেখো পুনর্নবীকরণের অযোগ্য। জলবিদ্যুৎ ছাড়া তাপবিদ্যুৎ, পারমাণবিক যে শক্তিগুলো আমাদের সম্পদগুলো ব্যবহার করা হচ্ছে, তাপবিদ্যুতের ক্ষেত্রে কয়লা, খনিজ তেল একবার ব্যবহার করার পরে সেটা নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, সেটা আর ব্যবহার করার যোগ্য থাকে না। পারমাণবিক শক্তির মধ্যে যে ইউরেনিয়াম, থোরিয়াম ব্যবহার করা হচ্ছে, সেগুলো একবার ব্যবহার হলে সেটা আর ব্যবহারের যোগ্য থাকে না। তাহলে এটার পুনর্নবীকরণের কোনো সুযোগ থাকে না। তাহলে এটা এই শক্তি সম্পদগুলো কি পুনর্নবীকরণের অযোগ্য। আহরণ ব্যয় বেশি। দেখো এই যে শক্তিগুলো, সম্পদগুলো, এই শক্তি যে উৎপন্ন করা হচ্ছে যে সম্পদগুলো থেকে, কয়লা, খনিজ তেল, ইউরেনিয়াম, তাহলে এগুলো প্রথমে কি করা হয়, খনি থেকে উত্তোলন করা হয়। সেই খনি থেকে উত্তোলন বা আহরণ ব্যয় অনেক বেশি হয়ে যায়। তাহলে আর একটি কী রয়েছে, প্রযুক্তির অপ্রতুলতা। প্রযুক্তির অপ্রতুলতা বা উন্নত প্রযুক্তির অভাবে ভারতের অনেক সম্ভাবনাময় অঞ্চল রয়েছে, সেখান থেকে আমরা শক্তি পেতে পারি বা আমরা যে সম্পদগুলো উত্তোলন করতে পারি, কিন্তু সেই প্রযুক্তির অভাবে আমরা উত্তোলন করতে পারি না বা অনুসন্ধান কাজ সঠিকভাবে চালিয়ে যেতে পারি না। তাহলে এই প্রযুক্তির অভাব যদি না থাকতো বা প্রযুক্তি যদি আরও উন্নত হতো, তাহলে এই সব যে সম্ভাবনাময় অঞ্চলগুলো রয়েছে সেগুলো থেকে আমরা সম্পদ উত্তোলন করে শক্তি উৎপাদন করা সম্ভব হতো। তাহলে এই ছিল আমাদের প্রচলিত শক্তি সম্পর্কে আলোচনা। তাহলে দেখো আরেকবার বলি ছোট্ট করে, যে শক্তি, কাজ করার ক্ষমতাকেই বলা হচ্ছে শক্তি। শক্তি সম্পদ কি, কোনো সম্পদের এই শক্তিকে কাজে লাগিয়ে মানুষের যে বিভিন্ন রকমের চাহিদা, সেই চাহিদাগুলোকে যখন পূরণ করা হচ্ছে তখন তাকে শক্তি সম্পদ বলে। শক্তি সম্পদকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা প্রচলিত শক্তি আর একটা অপ্রচলিত শক্তি। অপ্রচলিত শক্তি কি, যে শক্তি সম্পদগুলি মানুষের কাছে জনপ্রিয়, অর্থাৎ মানুষ প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে, সেই শক্তি সম্পদগুলোকেই বলা হয় প্রচলিত বা চিরাচরিত বা কনভেনশনাল এনার্জি রিসোর্স বলা হয়। উদাহরণ কী কী, তাপবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি আর পারমাণবিক বিদ্যুৎ শক্তি। ঠিক আছে, এর কিছু আমরা সুবিধা পেয়েছি এবং এর কিছু অসুবিধা পেয়েছি। সুবিধাগুলো কি কি, সহজতর উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন ব্যয় কম, প্রচুর পরিমাণ একসঙ্গে উৎপাদন করা যায়, তারপরে স্থানান্তরযোগ্য, এক জায়গা থেকে আমদানি করে সেই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, আর প্রকৃতির উপর নির্ভরশীলতা কম রয়েছে। দেখো অসুবিধার মধ্যে আমরা কি পেলাম, এই ভাণ্ডারগুলো সীমিত, অর্থাৎ এগুলো ব্যবহারের ফলে একসময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবেশ দূষণ, এই সম্পদগুলো ব্যবহার করার ফলে বিভিন্ন ধরনের যে গ্যাস নির্গত হয়, সেই গ্যাস নির্গত হয়ে আমাদের পরিবেশকে দূষিত করে, আমাদের পৃথিবীর যে তাপমাত্রা, গড় তাপমাত্রা, সেই তাপমাত্রা বেড়ে চলেছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়েও সাহায্য করে থাকে। তারপরে আঞ্চলিক বৈষম্যের সৃষ্টি হয়। তারপরে দেখো পুনর্নবীকরণের অযোগ্য, এগুলো একবার ব্যবহারের ফলে কি হয়, শেষ হয়ে যায়, অর্থাৎ এগুলো হচ্ছে পুনর্নবীকরণের অযোগ্য। আহরণ ব্যয় কি, বেশি। আর প্রযুক্তির অপ্রতুলতা, এই অপ্রতুলতার জন্যে বা অভাবের জন্যে আমরা কি সম্ভাবনাময় অঞ্চল থেকে খনিজ তেল উত্তোলন করতে পারি না বা আমরা অনুসন্ধান কার্য চালিয়ে যেতে পারি না। তাহলে অনুসন্ধান যদি সঠিকভাবে চালানো যায়, তাহলে আরও আমরা শক্তি সম্পদ, অর্থাৎ সম্পদের খনির সন্ধান পাবো, তা থেকে সম্পদ দিলে শক্তি উৎপাদন করতে পারবো। সবাই ভালো থাকবে এবং পরে আবার একটি ক্লাসে সবার সঙ্গে দেখা হবে।